আজকের এই পর্বে আমরা জিরো পয়েন্ট থেকে ফিরে যাব গ্যাংটক পর্যন্ত। এই 160 কিলোমিটার পথের মাঝে আজ আমরা দেখে নেব ইয়ংথাম ভ্যালি এবং সিম্বা রোডোডেনড্রন স্যাংচুয়ারির সৌন্দর্য। জিরো পয়েন্ট অর্থাৎ বরফের দেশে বিভিন্ন অজানা রহস্য উদ্ঘাটন করে আমরা যখন নিচের দিকে নেমে আসতে লাগলাম, তখন ধীরে ধীরে আমাদের চারপাশের পরিবেশ পাল্টে যেতে লাগলো। আমাদের চারপাশের পাহাড়গুলিতে বরফের সংখ্যা ক্রমে কমে আসতে লাগলো। তার জায়গা নিল সবুজ সবুজ অনুচ্চ পাইন গাছ এবং বিভিন্ন রঙের রোডোডেনড্রন গাছ। আমরা যত নিচের দিকে নেমে আসতে লাগলাম, আমাদের চারধারে রোডোডেনড্রন গাছের সংখ্যা ক্রমে বাড়তে লাগলো। তাতে ফুটে রয়েছে বিভিন্ন রঙের রোডোডেনড্রন ফুল। যাবার সময় যে দৃশ্যগুলি আমরা উপলব্ধি করতে পারিনি, ফেরার সময় সেই দৃশ্যগুলি আমাদের চোখের সামনে ফুটে উঠতে লাগলো। আমরা দেখতে পেলাম আমাদের যাবার পথের দুদিকে যেন প্রকৃতি তার বাগান সাজিয়ে রেখেছে। আমরা যেন প্রকৃতির এক বিরাট বাগানের মধ্য দিয়ে চলেছি। আমাদের চলার পথে আমরা যখন রোডোডেনড্রন ফুলের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত, ঠিক তখনই পাইন গাছের আড়ালে কে যেন আমাদের সাথে লুকোচুরি খেলছিল। দূর থেকে দেখতে পাচ্ছিলাম পাহাড়ের পাদদেশে এক বিস্তীর্ণ উপত্যকার অস্তিত্ব। ধীরে ধীরে পাইনের বন পেরিয়ে আমরা যখন সেই উপত্যকার কাছে এসে উপস্থিত হলাম, তখন বুঝতে পারলাম এটি ইয়ংথাম ভ্যালি। আমাদের গাড়ি ধীরে ধীরে থেমে পড়ল এই উপত্যকার পাশে। আমরা নেমে পড়লাম গাড়ি থেকে, উপভোগ করলাম এই উপত্যকার সৌন্দর্য। দুদিকে দুই পর্বতমালার মাঝে সবুজ এই উপত্যকার মধ্য দিয়ে বয়ে গেছে লাচুং নদী। তার দুই পাড় সবুজ ঘাসে ঢাকা, তাতে চড়ে বেড়াচ্ছে গবাদি পশু। এর মাঝে একটি কি দুটি ভাঙা ঘর রয়েছে। সম্ভবত সেগুলি এই মেষপালকদেরই ঘর। তারা এখানে বসে পাহারা দেয়। আমাদের সামনে যে পাহাড়টি রয়েছে সেটি সবুজ পাইন গাছের বন দিয়ে ঢাকা। তার ঠিক নিচ থেকেই শুরু হয়েছে এই উপত্যকাটি। এই উপত্যকার মধ্য দিয়ে বয়ে গেছে লাচুং নদী, তার দুদিকে সবুজ ঘাসে ঢাকা। এই উপত্যকার মধ্যে চড়ে বেড়াচ্ছে ইয়কেরা। তার পাশ দিয়ে চলেছে পাকা সড়ক পথ। সেই পথের অপর পারে অর্থাৎ আমাদের পেছনে যে পাহাড়গুলি রয়েছে সেগুলি ধূসর, গাছ নেই। তার চূড়াগুলি সাদা বরফে ঢাকা। সমুদ্র পৃষ্ঠ থেকে 12,500 ফুট এবং গ্যাংটক থেকে 140 কিলোমিটার দূরে অবস্থিত এই ইয়ংথাম ভ্যালিতে শীতের সময়টাতে না আসাই ভালো, কারণ এই সময় এখানে প্রচণ্ড শীত এবং বরফ পড়ে। এখানে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসটা খুবই মনোরম। এই সময়টাতে এখানে আসা উপযুক্ত সময়। বেশ কিছুটা সময় আমরা হেঁটে কাটিয়ে দিলাম এই উপত্যকার মধ্যে, আর উপভোগ করলাম এর চারিদিকের সৌন্দর্য। এই উপত্যকার অপর পারে অর্থাৎ আমাদের পেছনে যেখান থেকে পাহাড়ের ঢাল ধীরে ধীরে ওপরের দিকে উঠে গেছে, সেখানে দেখতে পেলাম বেগুনি রঙের সেই ছোট্ট ফুলগুলিকে, যেগুলিকে আমরা দেখেছিলাম থাঙ্গু ভ্যালিতে। এই ঢালটি সবুজ ঘাসে ঢাকা, তার উপর ছড়িয়ে রয়েছে এই ফুলগুলি। এই সবুজের মাঝে বেগুনি রং এক অন্য রূপ নিয়েছে এই জায়গাটিতে। আমরা হেঁটে এগিয়ে যেতে লাগলাম ইয়ংথাম ভ্যালির মার্কেট পর্যন্ত, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। অল্প কিছুটা এগোতেই আমাদের নজরে পড়ল রোডোডেনড্রন গাছ। সেখানে ফুটে রয়েছে বিভিন্ন রঙের রোডোডেনড্রন ফুল।
ইয়ংথাম ভ্যালির যে দোকান থেকে আমরা জুতো ভাড়া করেছিলাম 0 পয়েন্টে যাবার সময়, সেই দোকানে আমাদের জুতো ফেরত দিয়ে আমরা গাড়িতে উঠে বসলাম। আমাদের গাড়ি ধীরে ধীরে সিম্বা রোডোডেনড্রন স্যাংচুয়ারির মধ্য দিয়ে এগিয়ে চলল। আমরা দেখলাম আমাদের এই পথের দুধারে সবুজ পাইন বনের মধ্যে রঙিন রোডোডেনড্রন ফুলগুলি কিভাবে নিজের অস্তিত্ব প্রকট করে তুলেছে। একটি জায়গায় এসে আমাদের গাড়ি দাঁড় না করিয়ে পারলাম না। গাড়ি থামতেই আমরা নেমে পড়লাম গাড়ি থেকে, ছুটে গেলাম পথের ধারে এক রোডোডেনড্রন বনে, অর্থাৎ সেখানে কেবল রোডোডেনড্রন গাছ এবং তাতে ফুটে রয়েছে বিভিন্ন রঙের রোডোডেনড্রন ফুল। আমরা সেখানে গিয়ে তার সৌন্দর্যে নিজেদেরকে হারিয়ে ফেললাম। হঠাৎ পায়ের কাছে নজরে এলো ঘটপত্রী বা কলসপত্রী গাছ। দেখলাম এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং অনেক বড় আকারের। এগুলি আসলে পতঙ্গভুক উদ্ভিদ। এদের ভেতরে মধুর দ্বারা এরা পতঙ্গদের আকৃষ্ট করে। পতঙ্গ একবার এদের মধ্যে প্রবেশ করলে তার ভেতরের আঠার মধ্যে তারা আটকে যায় এবং উপরের যে ঢাকনা বা পাতাটা থাকে সেটা মুখ বন্ধ করে দেয়। এরপর সেই পতঙ্গের মৃত্যু ঘটে এবং তার রসে এই গাছ পুষ্ট হয়। সত্যি অবাক লাগে এরকম সুন্দরের মাঝে এরকম পতঙ্গভুক উদ্ভিদের অস্তিত্ব দেখে। শুধু আমরা নয়, এই জায়গাটি অন্যান্য সকলকে আকৃষ্ট করেছে। সবাই এখানে এসে নিজেদের আনন্দে ছবি তুলছে, সময় কাটাচ্ছে। 1984 সালে এই জায়গাটিকে স্যাংচুয়ারির মর্যাদা দেওয়া হয়। তখন এর নামকরণ করা হয় সিম্বা রোডোডেনড্রন স্যাংচুয়ারি। 43 বর্গ কিলোমিটার জায়গার উপর অবস্থিত এই বনের মধ্যে 40 প্রজাতির রোডোডেনড্রন রয়েছে। তার মধ্য থেকে বেশ কিছু প্রজাতি আমাদের চোখেই ধরা পড়ল। ক্যামেরা বন্দি করলাম বেশ কিছুকে, তবে এই প্রকৃতির মধ্যে তাদের যে রঙের সূক্ষ্ম পার্থক্য তা ক্যামেরায় ধরা পড়ে না। তার ফলে সবার অস্তিত্ব এখানে ফুটিয়ে তোলা সম্ভব হয় না। এরপর ড্রাইভার তাগাদা দেওয়া শুরু করলো, কারণ আমরা অনেকক্ষণ এখানে সময় কাটিয়ে দিলাম। আমাদের জানালো যে পথ আরও বেশ কিছুটা রয়েছে, সেখানে এরকম আরও সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। তাছাড়া আমাদের আজকেই ফিরতে হবে গ্যাংটক। গাড়িতে চড়ে বসে কিছু দূর যেতে না যেতেই আবার সেই একই রকম দৃশ্য, আবার সেই একই কার্যকলাপ। ড্রাইভারের কথা যে মিথ্যে নয় সেটা হাড়ে হাড়ে বুঝতে পারলাম। কিন্তু কি করি, কাকে ধরি কাকে ছাড়ি? এদিকে যদি রোডোডেনড্রনের সৌন্দর্য উপলব্ধি করতে যাই তাহলে সময় ছুটে যায়, আবার সময়ের পেছনে ছুটলে রোডোডেনড্রন হারিয়ে যায়। এই রকম এক দোটানার মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম এই স্যাংচুয়ারির মধ্য দিয়ে। এই পথে যেতে যেতে আমরা দেখতে পেলাম বিভিন্ন রঙের বিভিন্ন রকমের রোডোডেনড্রন গাছ। তাদের বিভিন্ন রং আমাদেরকে মুগ্ধ করল। আমি ব্যক্তিগতভাবে এত রোডোডেনড্রন গাছ এবং ফুল আগে কখনো দেখিনি। এর আগে বেশ কিছু জায়গায় রোডোডেনড্রন গাছ দেখেছিলাম, সেটা বিক্ষিপ্তভাবে অল্প কিছু ফুলও দেখেছি, কিন্তু এই ব্যাপকতা আমি এর আগে কখনো দেখিনি। দু চোখ ভরে যখন রোডোডেনড্রনের সৌন্দর্য উপলব্ধি করছি তখন হঠাৎ করে মনের ভেতরটা এক মোচড় দিয়ে উঠল। মনে পড়ে গেল এখানেই আমাদের এই যাত্রার সমাপ্তি। এরপর আমাদের ঘরে ফেরার পালা। মনের ভেতরটা খুব বিষণ্ণ হয়ে গেল। কেন জানি না এই পাহাড়ে রোডোডেনড্রন বনের মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার সেই শেষের 4টি লাইন মনে পড়ে গেল। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান,
গ্রহণ করেছে যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। এই পর্বে আমরা 0 পয়েন্ট থেকে সরাসরি নেমে আসি গ্যাংটকে। তবে প্রথমেই আমরা ইয়ংথাম ভ্যালি এবং সিম্বা রোডোডেন্ড্রন স্যাংচুয়ারির সৌন্দর্য উপভোগ করে নিই। এরপর লাচুনে এসে আমাদের দুপুরের খাবার সেরে গ্যাংটক পৌঁছতে পৌঁছতে আমাদের রাত হয়ে যায়। এই ইয়ংথাম ভ্যালি এবং সিম্বা রোডোডেন্ড্রন স্যাংচুয়ারির ফুলের সৌন্দর্য উপভোগ করতে হলে এই এপ্রিল মে এই মাসেই আসতে হবে। তবে এখানে আসার আগে যদি সম্ভব হয় তবে স্থানীয় কোনো লোকের কাছ থেকে ইনফরমেশন নেওয়াটা জরুরি যে এবছর ফুল কীরকম হয়েছে। কারণ প্রকৃতির নিয়ম অনুসারে প্রতি বছর একই রকম ফুল ফোটে না। তার ফলে হয়তো আপনি অনেক বড় আশা নিয়ে এলেন, কিন্তু আসার পর দেখলেন যে সে বছর ফুল অনেক কম ফুটেছে। সেই জন্য ইনফরমেশনটুকু নিজের কাছে থাকলে মেন্টাল স্যাটিসফ্যাকশন একটি থাকে। তবে এই স্যাংচুয়ারি কোনোভাবেই আপনাকে নিরাশ করবে না, কারণ এখানে এত পরিমাণে রোডোডেন্ড্রন গাছ রয়েছে এবং সেখানে যদি খুব কম পরিমাণে ফুলও ফোটে তার সৌন্দর্যেও আপনি মুগ্ধ হয়ে যাবেন। এখানে বেড়াতে আসার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে এই জায়গাগুলির সংরক্ষণের বা সুরক্ষার দায়িত্বও কিন্তু আমাদের। এখানে বেড়াতে আসার সময় অনেকেই আবেগপ্রবণ হয়ে এই গাছগুলোনের বা এই পরিবেশের বিভিন্ন রকমের ক্ষতি করে। সেটা একদমই করবেন না, কারণ যে কোনো সময় আপনি অন্য কারো সাথে এক বড় রকমের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও এই জায়গাটি যেহেতু একটি সংরক্ষিত স্থান, তার ফলে যে কোনো সময় আপনি আইনের জালে বাধা পড়তে পারেন। আর সবচেয়ে বড় দিক সেটি হলো আমাদের মানবিকতার দিক। এই জায়গাটিকে রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণরূপে আমাদের। এই জায়গাটি সুন্দর বলেই আমরা এর সৌন্দর্য উপভোগ করতে পারছি। এর সৌন্দর্যকে আমরা যত বেশি সংরক্ষিত করব, ভবিষ্যতে এ আরও বেশি সুন্দর হবে। আর যদি আমরা এর সৌন্দর্য নষ্ট করা শুরু করি, তাহলে এরপরে আপনি অনেক পয়সা খরচ করলেও, সৌন্দর্য দেখার খুব আগ্রহ প্রকাশ করলেও সুন্দর জিনিসই আর খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য শুধু এই জায়গাটি নয়, যে কোনো প্রাকৃতিক সম্পদ বা প্রকৃতিকে রক্ষা করা আমাদের উচিত। কোনোভাবেই একে নোংরা বা ক্ষতি করা উচিত নয়। এখানে ইয়ংথাম ভ্যালি এবং সিম্বা রোডোডেন্ড্রন স্যাংচুয়ারি ছাড়াও এখানে একটি মনেস্ট্রি রয়েছে, সেটা লাচুং মনেস্ট্রি বলা হয়, এবং একটি উষ্ণ প্রস্রবণ রয়েছে। আমাদের সময়ের অভাবের জন্য আমরা এই দুটি জায়গার কোনো জায়গাতেই যেতে পারিনি এবং লাচুংকে বিশেষভাবে এক্সপ্লোরও করতে পারিনি। লাচুং হলো একটি ছোট্ট শহর। লাচুং শব্দটির অর্থ হলো স্মল পাস, অর্থাৎ ছোট গিরিপথ। এটি একসময় চীন এবং তিব্বতের মধ্যে ব্যবসা বাণিজ্যের সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করত। এখন অন্যতম ট্যুরিস্ট স্পট হিসেবে এটা রয়েছে। এটি হলো আমাদের উত্তর সিকিম সিরিজের শেষ পর্ব। বিগত পর্বগুলোনে আমরা চেষ্টা করেছি উত্তর সিকিমের বেশ কিছু ট্যুরিস্ট স্পটের সৌন্দর্য তুলে ধরবার। কতটুকু পেরেছি সেটা আপনারাই বিচার করবেন। তবে এই শেষের পর্বটি আসতে বেশ কিছুদিন সময় লেগে গেল, তার কারণ ব্যক্তিগত ব্যস্ততা এবং টেকনিক্যাল কিছু সমস্যা। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।